আসসালামু আলাইকুম। স্বাগতম গল্পকথা শারমিন চ্যানেলে। আমি শারমিন আক্তার। আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা পদ্মজার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। তাই শেষ পর্যন্ত অবশ্যই গল্পের সঙ্গেই থাকবেন। গল্প শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ। চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু। যারা সবসময় আমার পাশেই আছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমি পদ্মজার আজকের রোমাঞ্চকর পর্ব। ফরিনা আঙুলের ইশারায় ডান দিকটা দেখিয়ে বললেন, "ওইখানে খুইজ্জা দেখ, চাবি পাবি একটা, দরজাটা খুইল্লা দে।" লতিফা ফরিনার কথা মতো চাবি খুঁজল, পেয়েও গেল। তারপর দরজা খুলতেই পদ্মজা হুড়মুড়িয়ে বের হয়। ফরিনাকে দেখে তার তো হাত পা ঠান্ডাই হয়ে যায়। গায়ের শাড়ি ঠিক নেই, পেটিকোট হাঁটু অবধি তোলা, মিষ্টি রঙের ব্লাউজে রক্তের দাগ, নাক দিয়ে অল্প রক্ত ঝরছে, দুই চোখ ফুলে গেছে, হাতে পায়ে জখম। বয়স্ক মানুষটাকেও ছাড়েনি। পদ্মজা হাঁটু গেড়ে বসে ফরিনাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। আম্মা, আপনি কেন চাবি দিলেন না? এরা কি মানুষ? নিজের বউকে কেউ এভাবে মারে? লুতু বুবু, আম্মাকে ধরো। লতিফা, পদ্মজা দুজন মিলেই ফরিনাকে ধরে ধরে তিনতলার আরেকটি ঘরে নিয়ে যায়। যে ঘরটিতে প্রথম রুম্পা ছিল, তারপর রানী। নিচতলা অবধি নিয়ে যাওয়া এখন সম্ভব নয়। ফরিনা মেঝেতে পা সোজা করে ফেলতেই পারছেন না। চোখ দুটি বারবার বুজে যাচ্ছে। পদ্মজা একটা অদ্ভুত অনুভূতি অনুভব করছে, যেমনটা তার মায়ের মৃত্যুর আগে অনুভব হয়েছিল। পদ্মজার গা কেঁপে ওঠে, চোখ ঝাঁপিয়ে জল নামে। মনে মনে কেঁদে বলল, আল্লাহ, কেন আমার সাথে এমন হচ্ছে? কিসের পরীক্ষা নিচ্ছ তুমি? আমার চারপাশ এত নির্মম কেন? কোথায় আছো আম্মা? কোথায় আছেন আমার পরিজার আব্বু? আমি যে ভীষণ একা এখন, ভীষণ একা। পদ্মজার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেল। সে ঢোক গিলে নিজেকে সামলালো। ফরিনার যত্ন নিতে হবে তার। ফরিনাকে বিছানায় শুইয়ে দিতেই তিনি থেমে থেমে বললেন, আমার কই মাছের জান, আমি মরতাম না। তুমি তুমি পালাইয়া যাও। আম্মা, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। লুতুবুবু, হালকা গরম পানি আর আমার ঘরের আলমারির ডান পাশের ড্রয়ার থেকে স্যাভলন আর তুলা নিয়ে আসো। পদ্মজার আদেশ পাওয়া মাত্রই লতিফা বেরিয়ে গেল। ফরিনা করুণ চোখে পদ্মজার দিকে চেয়ে বললেন, কান্দো ক্যারে? কাইন্দো না। পদ্মজার সুন্দর দুটি চোখে জলের পুকুর এখন। বিরতিহীনভাবে পানি গড়িয়ে পড়ছে গলায় ও বুকে। সে ফরিনার একটা হাত কপালে ঠেকিয়ে হতাশা হয়ে ব্যর্থ কণ্ঠে বলল, আম্মা, আমি কি করব? যখনই ভাবি এবার সব ঠিক হয়ে যাবে, ঠিক তখনই ভয়ঙ্কর সব ঘটনার সম্মুখীন হতে হয়। আমি যে আর পারছি না। এত খারাপ পরিবেশ আমি আর নিতে পারছি না আম্মা। নিজেকে কিছুক্ষণ আগেও অনেক শক্তিশালী মনে হয়েছিল। মনে হয়েছে আমি চাইলেই সব করতে পারবো। কিন্তু কিন্তু এখন খুবই দুর্বল মনে হচ্ছে। আমি ওদের বিরুদ্ধে পেরে উঠছি না। আপনি ভালো হয়ে উঠুন আম্মা। আর আপনার ছেলে কি সত্যি? পদ্মজা তাকিয়ে দেখল ফরিনার চোখ বোজা অবস্থায় আছে। পদ্মজার বুকটা ছ্যাদ করে উঠল। সে ফরিনার নাকের কাছে হাতটা নিয়ে পরীক্ষা করলো যে নিঃশ্বাস নিচ্ছে কিনা। না, নিঃশ্বাস পড়ছে। সেই সময় লতিফা স্যাভলন, তুলা আর হালকা গরম পানি নিয়ে ঘরে প্রবেশ করলো। ফরিনা ঘুমাচ্ছেন, কথা বলার অবস্থাই নেই। পদ্মজার পায়ে ঘা হয়েছে। 5 দিনে কি ছেঁড়া কাটা ভালো হয়? শীতের কারণে উল্টো আরো কষ্ট বাড়ে। পায়ের অবস্থা তো যা তা। তাতে অবশ্য যায় আসে না পদ্মজার। সে অস্থির হয়ে আছে। বুকে এক ফোঁটাও শান্তি নেই।
রেদওয়ান দুপুরে জঙ্গল থেকে ফিরেছিল। পদ্মজার ধারণা আমির জঙ্গলের কোথাও বন্দী আছে, অথবা লাশটা হলেও আছে। ভাবনাটা পদ্মজার মাথায় আসতেই সে দ্রুত মাথা চেপে ধরে বিড়বিড় করে, না, আমি কি ভাবছি এগুলো? কিচ্ছু হয়নি, কারো কিছু হয়নি, সবাই ভালো আছে। সে লতিফার দায়িত্বে ফরিনাকে রেখে নিচতলায় নেমে আসে। সাথে ছুরি, রামদা নিয়েছে। আজ খোপা করেনি, বেনি করেছে। বাড়িতে কোনো পুরুষ নেই, সবাই হাসপাতালে। ওরা ফিরলে সে আর আস্তই থাকবে না। তার আগেই আমিরকে বের করতে হবে। সেই সাথে লুকোনো গুপ্ত রহস্য। সদর ঘরে আমিনা ছিলেন। তিনি আলোকে খিচুড়ি খাওয়াচ্ছেন, নির্বিকার ভঙ্গি। কোনো তাড়া নেই, কোনো চিন্তা নেই। রেদওয়ানের অবস্থা কি উনি দেখেনি? এই মানুষটা শুধু রানীর জন্যই কাঁদেন, আর কারোর জন্য না। কিন্তু কেন? পরিবারের সবার সাথে এত দূরত্ব কেন বজায় রাখেন? যদিও কথা বলেন, তাও অহংকারী বা কটু কথা। পদ্মজা বেরিয়ে পড়ে। সন্ধ্যার নামাজ পড়েই বেরিয়েছে। আজ জঙ্গলে মরবে, নয়তো আগামীকাল এই বাড়ির পুরুষগুলোর হাতে। সে মনে মনে মৃত্যু মেনেই নিয়েছে। ধীর পায়ে হেঁটে জঙ্গলে ঢুকে। বোনদের কথা খুব মনে পড়ছে। সে মারা গেলে ওদের কি হবে? খুব কি কাঁদবে? কাঁদতে কাঁদতে জ্বর উঠে যাবে বোধহয়। পূর্ণার তো খুব কান্নার পর জ্বর হয়। প্রেমা নিজেকে সামলাতে পারবে। এসব ভাবতে ভাবতে একটা সময় পদ্মজা মানুষের উপস্থিতি টের পেল। ফিসফিসিয়ে কাছে কোথাও কেউ কথা বলছে। পদ্মজা এখনো ভালো করে জঙ্গলের ভিতরে গভীরে প্রবেশ করেনি। সে হিজল গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আস্তে আস্তে দুটি মানুষ চোখের পর্দায় ভেসে ওঠে। তারা জঙ্গলের পশ্চিম দিক থেকে এসেছে। অস্পষ্ট তাদের মুখ। জঙ্গল থেকে বেরিয়ে অন্দরমহলের পিছনে গিয়ে দাঁড়ালো তারা। একটা মুখ চিনতে পারে পদ্মজা। মৃদুল। মৃদুলের হাতে টর্চ। সেই টর্চের আলোতে পাশের জনের হাত ভেসে ওঠে। এক হাতে লাল তাজা রক্ত, অন্য হাতে রামদা। পদ্মজা শিউরে ওঠে, ঘামতে থাকলো। উত্তেজনায় তার হৃৎপিণ্ড ফেটে যাওয়ার উপক্রম। গলা শুকিয়ে কাঠ। মৃদুল কিছু একটা বলে। উত্তরে আগন্তুকও কিছু একটা বলে। ঝাপসা আলোয় মৃদুলের সাথের লোকটার দেহ আর চুল স্পষ্ট হয়। লম্বা শরীর, মাথায় ঝাঁকড়া চুল। চারোপাশ থমকে যায়। পদজার শরীর বেয়ে যেন মুহূর্তে শীতল কিছু একটা ছুটে যায়। সে বিস্ময়ের ঘোর কাটাতে পারছেই না।